বিশালগড় আগে ছিল স্বাধীন দেশীয় রাজ্য। বিশালগড়ের স্বাধীনতা আজ আর নেই বটে, কিন্তু তার আধিকারিককে এখনও লোকে স্বাধীন রাজার মতোই ভয় এবং ভক্তি করে। তার নাম রাজা রুদ্রপ্রতাপ সিংহ। মধ্য ভারতের বিন্ধ্য পর্বতমালার ছায়ায় বসে এই বিশালগড় আজও যেন তাকিয়ে আছে সেই সুদূর অতীতের দিকেই। তার চারপাশে আধুনিক সভ্যতার কোনো চিহ্ন নেই, কারণ রাজার জমিদারি থেকে অনেক তফাতেই নির্মাণ করা হয়েছে বিশালগড় নামক এই দুর্গ প্রাসাদখানি। তার চারিদিকে বিরাজ করছে ছোট বড় পাহাড়ের পর পাহাড়, পর্বতশৃঙ্গের পর পর্বতশৃঙ্গ, বিপুল নিবিড় সবুজ অরণ্য, শস্যহীন ধূ ধূ প্রান্তর, কলরবে মুখরা পাহাড়ি নদী। সেখানে শব্দ সৃষ্টি করে কেবল নিবিড় বনের গাছ থেকে ঝরে যাওয়া শুকনো পাতার মর্মর আওয়াজ এবং নানান জাতের পাখির কলকাকলি। এবং সেখানে রাতের স্তব্ধতা বিদীর্ণ করে থেকে থেকে নিশাচর বাদুড়ের আন্দোলিত ডানা, ভুতুম পেঁচার কর্কশ কণ্ঠ আর বনবাসী হিংস্র পশুদের ভয়াল গর্জন। লোকালয় থেকে অনেক দূরে এমন এক স্থানে বিশালগড়ের দুর্গ প্রাসাদটা নির্মাণ করা হয়েছে যে হঠাৎ দেখলে মনে হয় তার মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। একটি মাত্র পথ দিয়ে প্রাসাদের তোরণদ্বারে গিয়ে উপস্থিত হওয়া যায়। সে পথও এমনই দুর্গম এবং বন্ধুর যে যে কোনো সাধারণ পথিককেই তা আকৃষ্ট করতে পারে না। কখনো ঢেউ খেলানো পাহাড়ের ওপর দিয়ে, আবার কখনো প্রচণ্ড বেগে ছুটে চলা নদীর ওপরকার জীর্ণ সেতুকে আশ্রয় করে, আবার কখনো ধূধু প্রান্তরের একটি অংশকে চিহ্নিত করে, এবং কখনো বা দিনের বেলাতেও নির্জন বনের অন্ধকারকে ভেদ করে সেই সুদীর্ঘ পথ অজগরের মতো এঁকে বেঁকে অগ্রসর হয়ে গিয়েছে বিশালগড়ের দিকে। এই বিচিত্র দুর্গ প্রাসাদের বয়স কত তা এখন আর কেউ জানে না, তবে আকার দেখে মনে হয় বহু শতাব্দীর বহু ঋতু তার উপরে রেখে গিয়েছে আপন আপন হাতের ছাপ। অভিশপ্ত তার মূর্তি, কোথাও তার কঠিন পাথরের দেওয়াল ভেদ করে শূন্যের দিকে ডালপালা বিস্তার করেছে বড় বড় অশ্বত্থ এবং বট গাছের শাখা প্রশাখা। কোথাও আবার তার দেওয়ালের বাঁধন ছেড়ে নিচেকার ভূমিকে আশ্রয় করেছে ছোট বড় পাথরের পর পাথরের খণ্ড, এবং কোথাও বা তার সুউচ্চ দেওয়াল এমনভাবে হেলে পড়েছে যে দেখলেই মনে হয় এই মুহূর্তেই তারা সশব্দে মাটির ওপরে আছড়ে পড়বে। লোকে বিশালগড়ের রাজা বাহাদুরকে জানে ধনকুবের বলে, কিন্তু এই বিশালগড়ের ছন্নছাড়া মূর্তি দেখলে লোকের এই ধারণাকে একটুও সত্য বলে মনে হবে না। রাজার সম্বন্ধে লোকে আরো অনেক আশ্চর্য কথাই বলে, কিন্তু সেই সব কথায় কান পাতবার আগে আপনারা আমার কাহিনী শুনুন। আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তাই এখানে অকপটে লিপিবদ্ধ করতে চাই। এ কাহিনী এতই ভয়াবহ, এতই রোমাঞ্চকর এবং এতই অপার্থিব যে শেষ পর্যন্ত হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করতে চাইবেন না। অনেকে আমাকে যদি উন্মাদ বলে ভাবেন তাহলেও আমি বিস্মিত হব না, কিন্তু লোকের বিশ্বাসে অবিশ্বাসে আমার কিছুই যায় আসে না, কারণ আমি নিজে স্বচক্ষে যা দেখেছি তা অসত্য নয় বলেই আমি মনে করি। এইবারে আমি নিজের কথা আরম্ভ করি। আমি কলকাতার এক আইনজীবী বাড়ির শিক্ষার্থী এবং নিজেও আইনজীবী হবার জন্য
শেষ পরীক্ষা দিয়েছি। বিশালগড়ের রাজা আমাদের অফিসে চিঠি লিখে জানিয়েছেন যে কলকাতার নিকটে কয়েক বিঘা জমি সমেত তিনি একটি সুবৃহৎ বাগান বাড়ি ক্রয় করতে চান, এবং সেই সঙ্গে তিনি আর একটা অদ্ভুত অনুযোগও করেছেন। বাগান বাড়িখানি খুব জীর্ণ এবং পুরাতন হলেই তিনি অত্যন্ত খুশি হবেন। এরকম অদ্ভুত অনুযোগ আমাদের অফিসে আর কখনো আসেনি। কর্তা আমাকে ডেকে বললেন, দেখো বিনয়, লোকটির মাথায় বোধহয় দস্তুর মতো ছিট আছে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। সে পাগলই হোক বা ছিটগ্রস্ত হোক, মক্কেল হচ্ছে মক্কেল। আমাদের ন্যায্য প্রাপ্য পেলেই আমরা তুষ্ট হব। কি বলো, এতে তোমার কি মত? হ্যাঁ, আগে আমারও তাই মত। এখন শোনো, এই ছিটগ্রস্ত রাজবাহাদুরটি যে রকম বাড়ি চান সৌভাগ্যক্রমে ঠিক সেই রকমই একখানা বাড়ি আমাদের হাতে আছে। কলকাতার খুব কাছে ব্যারাকপুর ট্রাং রোডের ওপর থাকলেও বাড়িখানা কেউ কিনতে চায় না, কারণ সবাই বলে ওখান নাকি ভুতুড়ে বাড়ি। আমি মনে করছি রাজবাহাদুরকে ওই বাড়িখানায় কিনতে বলবো। কিন্তু সেটা কি উচিত হবে? কেন হবে না? রাজা পুরনো বাড়ি চেয়েছেন বটে, কিন্তু ভুতুড়ে বাড়ির ওপর তার কোনো লোভ নাও থাকতে পারে। বাপু, আমি লোক ঠাকাবো না। তিনি কেনবার আগেই তাকে ওই দুর্নামের কথা জানিয়ে দেবো। আচ্ছা, সে কথা যাক, এখন তোমাকে ডেকেছি কেন সেটা শোনো। রাজা থাকেন মধ্য ভারতের বিলাসগড়ে। তুমি কি বিলাসগড়ের নাম শুনেছ? আগে না, বিশালগড় কোথায় তাও আমি জানি না। তোমার জানবার বিশেষ দরকার নেই, কারণ পথের সমস্ত খুঁটিনাটি লিখে তোমার হাতে আমি দেবো। তা দেখলেই তুমি অনায়াসে যথাস্থানে গিয়ে হাজির হতে পারবে, কারণ আমি স্থির করেছি বিলাসগড়ের রাজার কাছে আমি তোমাকে পাঠাবো। রাজার সঙ্গে আমার পত্র ব্যবহারও হয়েছে। তিনি জানিয়েছেন যথাস্থানে আর যথাসময়ে আমার প্রতিনিধির জন্য তার গাড়ি উপস্থিত থাকবে। কালই তোমাকে বিলাসগড়ে যাত্রা করতে হবে। যথাসময়ে রেলপথে বিশালগড় এস্টেটের কাছাকাছি কাছারি বাড়িতে গিয়ে উপস্থিত হলুম। কিন্তু সেখানে গিয়ে শুনলুম রাজার জমিদারি বিশালগড় নামে পরিচিত হলেও আসল বিশালগড় আছে সেখান থেকে আরও 50 মাইল দূরে। রাজা নাকি বেশিরভাগ সময় সেখানেই থাকেন, এবং তাঁর সঙ্গে দেখা করতে হলে আমারও সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কাছারি বাড়িতে গিয়ে আমার নামে লেখা রাজা রুদ্র প্রতাপের একখানি পত্রও পেলাম। তাতে লেখা, প্রিয় বিনয়বাবু, আশা করি আপনি নিরাপদে আমার দেশে এসে পৌঁছেছেন। ওখান থেকে আমার প্রাসাদ অবশ্য খুব কাছে নয়, কিন্তু সেজন্য আপনার চিন্তার কারণ নেই, কারণ ওখান থেকে গরুর গাড়ি চড়ে আপনি অনায়াসে পঞ্চগ্রাম পর্যন্ত আসতে পারবেন। সকালে বা দুপুরে কোনো একটা সময় গরুর গাড়ি আপনাকে পঞ্চগ্রামে পৌঁছে দেবে। সেখানে একখানি সরাই আছে, সন্ধ্যা পর্যন্ত আপনি সেইখানেই অপেক্ষা করবেন। তারপর আমার নিজের গাড়ি আপনাকে আনবার জন্য পঞ্চগ্রামে উপস্থিত হবে। ইতি রুদ্রপ্রতাপ। পঞ্চগ্রামে গিয়ে উপস্থিত হলাম। সরাই খুঁজে নিতে দেরি হলো না। ছোট সরাই। আমার মতো আরও কয়েকজন পথিক এখানে এসে আশ্রয় গ্রহণ করেছেন, এবং তাদের তদারক করছেন একজন বৃদ্ধা স্ত্রীলোক। তিনি নাকি সরাইয়ের মালিক। তিনি বিধবা। এই সরাই থেকে যা আয় হয় তার দ্বারাই তাঁর সংসার চলে যায়। আমার মতো লোক এই সরায়ে বোধহয় বেশি আসে না, কারণ আমার পোশাক দেখে অনেকেরই চোখ যেন সচকিত হয়ে উঠল। তারা চুপি চুপি পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে লাগল। কিন্তু তাদের চোখ মুখ দেখে আমি বুঝলাম যে তারা আমার সম্পর্কেই আলোচনা করছে। সরাইয়ের বৃদ্ধা মালকিন হিন্দি ভাষায় আমার পরিচয় জিজ্ঞাসা করলেন। আমি কলকাতা থেকে আসছি,
যাব বিশালগড় রাজপ্রাসাদে। বৃদ্ধা যে রীতিমতো চমকে উঠলেন সেটা আমার নজর এড়ালো না। আপনি আপনি বিশালগড় রাজপ্রাসাদে যাবেন কেন? রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে তিনি আমাকে ডেকেছেন। বৃদ্ধার মুখের ওপর দিয়ে যেন একটা কালো ছায়া পড়েই আবার মিলিয়ে গেল। তিনি যেন উৎকণ্ঠিত স্বরে বলে উঠলেন, রাজা বাহাদুর আপনাকে ডেকেছেন? রাজা রাজা রুদ্রপ্রতাপ? হ্যাঁ তিনি। কিন্তু রাজার নামে আপনি কেমন যেন একটু বিচলিত হলেন, এর কারণ কি? এর কিছুই কারণ নেই বাবুজি। আপনি তো সন্ধে পর্যন্ত এখানেই থাকবেন। আসুন আসুন, আপনার ঘর দেখিয়ে দিই, আসুন। দুপুরে খাবার জন্য আমার ডাক পড়ল। খাবার ঘরে আমার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন লোক প্রবেশ করল। সকলে একসঙ্গে খেতেও বসল। খেতে খেতে লক্ষ্য করছিলাম সকলেই আমার দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এই রকম দৃষ্টির কি অর্থ হতে পারে? সকলেরই চোখে ফুটে উঠেছে যেন একটা ভয়ের এবং করুণার ভাব। মনে মনে ভাবতে লাগলুম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে আমার দিকে চেয়ে বললেন, মশাই, একটু ক্ষমা করবেন, আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি কি? অনায়াসেই। শুনলুম আপনি নাকি বিশালগড়ের রাজবাড়িতে যাচ্ছেন। ঠিকই শুনেছেন। আপনি এর আগে কখনো এখানে এসেছেন? না। ভদ্রলোক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, বিশালগড়ের রাজবাহাদুরের সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? এইখান থেকে বিশালগড়ের রাজবাড়ি হচ্ছে 30 মাইল দূরে। কেমন করে আপনি ওই পথটা পার হবেন? রাজা বাহাদুরের গাড়ি আসবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যাবেলায়। ঘরের ও কোণ থেকে হঠাৎ আর একজন লোক আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আজ হচ্ছে অমাবস্যা, শনিবার। আর একজন লোক সঙ্গে সঙ্গে ঠিক তেমনি স্বরে বলে উঠল, তার উপর আবার সন্ধ্যার সময়ে। আরও ৩-৪ জন লোকের কণ্ঠে ফুটল অস্ফুট আর্তধ্বনি। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। অবাক হয়ে এর ওর মুখের দিকে তাকাতে লাগলাম। অমাবস্যার শনিবারের সন্ধ্যা এদের কাছে কি এমন গুরুতর অপরাধ করেছে? কৌতূহল দমন করতে না পেরে শেষটা জিজ্ঞেস করেই ফেললাম, মশাই, অমাবস্যার শনিবারের সন্ধ্যা নিয়ে আপনাদের এত বেশি মাথা ব্যথা কেন? দেখছি আপনারা তাকে মোটেই পছন্দ করেন না। হ্যাঁ? খানিকক্ষণ কেউ আর কোনো সাড়া দিলে না। সকলে নীরবে আহার করতে লাগল। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে এবং আমি যখন উঠি উঠি করছি, তখন প্রথম যে মাঝবয়সী লোকটি কথা কয়েছিলেন তিনি বললেন, আর একটু বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। জিজ্ঞাসু চোখে তার মুখের দিকে তাকিয়ে আমি স্থির হয়ে বসে রইলাম। ভদ্রলোক প্রায় আমার কানের কাছে মুখ এনে অতি মৃদু স্বরে বললেন, এই অঞ্চলের সবাই কি বিশ্বাস করে জানেন? বিশালগড়ের দিকে যেতে ওই যে নিবিড় অরণ্য দেখেছেন, প্রতি অমাবস্যার শনিবারে সেখানে যখন সব রাত্রির অন্ধকার একসাথে নেমে আসে, তখন বনের ভিতরে যেসব নিশাচর আনাগোনা করে, লোকে বলে তারা মানুষ নয়। রাত্রে বনে বনে যারা ঘুরে বেড়ায় তারা মানুষ নয়, একথা সকলেই জানে। বনের জীব হচ্ছে বাঘ, ভাল্লুক, শেয়াল, তারা সবাই তো নিশাচর। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আরে না মশাই, আমি বাঘ ভাল্লুকের কথা বলছি না। তবে আপনি কাদের কথা বলছেন? ভদ্রলোক ভয়ে ভয়ে জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে নিয়ে বললেন, তাদের নাম আমি মুখেও আনতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখুন, তারা বাঘ ভাল্লুকও নয়, আবার মানুষও নয়। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, আপনি ভূত প্রেতের কথা বলছেন বুঝি? কিন্তু আমরা হচ্ছি কলকাতার ছেলে, কলেজে বিজ্ঞান পড়েছি। ভূত প্রেত শব্দ আমাদের অভিধানে নেই। দেখুন, ভূত আমি বিশ্বাস করি না, আর ভূত থাকলেও তারা তো অশরীরী। আমাদের মতো শরীরী মানুষের কোনো অনিষ্টই তারা করতে পারবে না। ভদ্রলোক আর কিছু বললেন না। একটা বিষাদগ্রস্ত মুখভঙ্গি করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন।
ওদিক থেকে আরেকজন লোক বলল, বাবুজি, আপনি কি শরীরী প্রেতের কথা কখনো শোনেননি? না, কখনো শুনিনি, কখনো দেখিও নি, আর কখনো দেখবার বা শোনবার আশাও করি না। এই বলে আমিও আসন ছেড়ে সেই ঘর থেকে উঠে বেরিয়ে এলাম। পথশ্রমে শরীরটা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। ঘণ্টা চারেক এক টানা নিদ্রার পর জেগে দেখি সন্ধে হতে আর বেশি দেরি নেই। জানলা পথে বাইরের দিকে তাকিয়ে দেখলাম সামনের নিবিড় অরণ্যের উপর দিয়ে দলে দলে বক আর বুনো হাঁস বাসার দিকে উড়ে যাচ্ছে। নিচের দিকে অনেকক্ষণ চেয়ে থাকবার পরও একজন মানুষও নজরে পড়ল না। সবাই যেন সন্ধ্যার আগেই সেখান থেকে সরে পড়েছে কোনো একটা অজানা আতঙ্কে। কিছুক্ষণ মাথা ঘামিয়েও সেই আতঙ্কটা ঠিক যে কি সেটা আন্দাজ করতে পারলাম না। শরীরই প্রেত? প্রেত কি কখনো শরীরই হতে পারে? আচ্ছা, প্রেতের কথা যদি মানা যায়ও, তাহলেও দেখা যায় যে মানুষের আত্মা নিরেট দেহ ত্যাগ করবার পরেই প্রেতাত্মা আখ্যালাপ করে, তাই না? তার পক্ষে শরীরই হবার কোনো সম্ভাবনাই নেই। এই সব ভাবতে ভাবতে চারিদিক ছেয়ে গেল সন্ধ্যার অন্ধকারে। তারপরেই দেখতে পেলাম অরণ্যের ওদিককার অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে দুটো আলো। ঘোড়ার পায়ের এবং গাড়ির চাকার আওয়াজও শুনতে পেলাম। কিছুক্ষণ পরে একখানা গাড়ি এসে থামল সরাইয়ের সামনে। ঘরের ভিতরে প্রবেশ করলেন সরাইয়ের মালিক, সেই বৃদ্ধা। অল্পক্ষণ করুণ চোখে আমার দিকে নীরবে তাকিয়ে থেকে তিনি ধীরে ধীরে বললেন, বাবুজি, রাজা বাহাদুরের গাড়ি এসেছে। আমি তখন উঠে পড়ে নিজের সুটকেসটা গুছিয়ে নিতে লাগলাম। বৃদ্ধা তখনও সেখান থেকে চলে গেলেন না। আমি ভাবলাম তিনি হয়তো নিজের পাওনা বুঝে নিতে এসেছেন। মানিব্যাগটা বের করে জিজ্ঞেস করলাম, আপনাকে কত দিতে হবে? বৃদ্ধা ম্লান হাসি হেসে বললেন, বাবুজি, আপনার যা খুশি হয় দেবেন কোন। আমি পাওনা আদায় করবার জন্য এখানে আসিনি। তবে আপনি কি চান? আমি কিছু চাইতে আসিনি বাবুজি। আমি খালি জিজ্ঞাসা করতে এসেছি, আপনি কি সত্য সত্যই ওই গাড়িতে চড়ে আজ রাত্রে বিশাল গড়ে যেতে চান? নিশ্চয়ই। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে কি চলবে না? না, কাল সকালে আমি আবার এখানে ফিরে এসে দুপুরের ট্রেনে কলকাতা ফিরতে চাই। বৃদ্ধা বললেন, কিন্তু রাজা কি আপনাকে ফিরতে দেবেন? আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, ফিরতে দেবেন না মানে? বৃদ্ধা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি বললেন, না বাবুজি, না, আমার কথার কোনো মানে নেই। আমি শুধু কথার কথা বললুম আর কি। আচ্ছা, আজ যদি নিতান্তই যেতে চান তাহলে একটু অপেক্ষা করুন। আমি আবার আসছি, আমি আসছি। বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আবার আমার সুটকেসটা গুছিয়ে নিতে লাগলাম। একটু পরেই বৃদ্ধা আবার ফিরে এলেন। তারপর আমার কাছে এসে সস্নেহে বললেন, আমার একটি ছেলে ছিল, আপনাকে অনেকটা তার মতোই দেখতে। আপনার সেই ছেলেটি এখন আর বেঁচে নেই? বৃদ্ধার দুই চক্ষু সজল হয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না বাবু, আজ 3 বছর তাকে হারিয়েছি। আপনাকে দেখে তার কথা আবার নতুন করে মনে জেগে উঠেছে। আহা, আপনার কথা শুনে আমারও দুঃখ হচ্ছে। আপনার ছেলের কি অসুখ হয়েছিল?
ধীরে ধীরে মাথা নেড়ে বৃদ্ধা বললেন, বাবুজি, তার কোনোই অসুখ হয়নি। এক রাত্রে ওই ওই বনের ভিতরে গিয়ে সে আর আমার কাছে ফিরে আসেনি। তাই তো আমি ভয় পাচ্ছি বাবুজি। তাই তো আমার ইচ্ছা নয় যে আজ রাত্রে আপনি ওই বনের ভিতরে যান। বৃদ্ধার দুশ্চিন্তার কারণ বুঝে আমি সহানুভূতির স্বরে তাকে বললাম, না না মা, আমার কোনো বিপদ হবে না। আমি তো যাচ্ছি রাজা বাহাদুরের গাড়িতে। বৃদ্ধা মৃদু কণ্ঠে বললেন, তাই তো আমার বেশি ভয় হচ্ছে বাবুজি। তাই তো আমি আপনার জন্যে এত ভাবছি। আমি আবার বিস্মিত হয়ে উঠলাম। রাজা বাহাদুরের গাড়িতে যাচ্ছি বলে আপনার ভয় আরো বেড়ে উঠেছে, এ কেমন কথা? বৃদ্ধা আবার নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, না 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 বাবুজি, আবার আমি ভুলভাল বলছি। আজ আমার মাথার ঠিক নেই। কিন্তু ওসব কথা যাকে, আমার একটা অনুরোধ রাখবেন। কি অনুরোধ? কাপড়ের ভিতর থেকে একটা জিনিস বের করে বৃদ্ধা বললেন, এই 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 কবচখানা আমি আপনার গলায় পরিয়ে দিতে চাই। এতে আপনি আপত্তি করবেন না তো? কি আশ্চর্য, আপনি আমার জন্য কবচ এনেছেন কেন? আর এই কবচ নিয়ে আমি কি করব? আপনাকে কিছুই করতে হবে না বাবুজি। এই কবচখানা যেন সর্বদাই আপনার গলায় থাকে। তাই নাকি? তাতে আমার কি উপকার হবে? উপকার কি হবে জানি না, তবে অপকার কিছুই হবে না। এ হচ্ছে রক্ষা কবচ। এই কবচ গলায় থাকলে কোনো অপদেবতা আপনার কিছুই অনিষ্ট করতে পারবে না, কিছুই অনিষ্ট করতে পারবে না। এখানকার আর সকলের মতো আপনিও বুঝি ওই অপদেবতার ভয় করছেন? কিন্তু জেনে রাখুন, আমি নিজে অপদেবতাকে ভয় করি না, এমনকি অপদেবতার অস্তিত্বও স্বীকার করি না। বৃদ্ধা মিনতি ভরা কণ্ঠে বললেন, বাবুজি, আপনি অপদেবতা মানুন আর নাই মানুন, এই কবচখানা গলায় পড়ে থাকতে ক্ষতি কি? হ্যাঁ, বুড়ির এই কথাটি আপনি রাখবেন না? আমি আর না বলতে পারলাম না। কবচখানা পড়তে অস্বীকার করলে এই স্নেহময়ী প্রাচীন মানুষটি নিশ্চয়ই প্রাণের ভিতরে আঘাত পাবেন। তাঁর রেশমি সুতোয় বাঁধা একখানা তামার কবচ তিনি আমার গলায় ঝুলিয়ে দিলেন। আমিও পাওনা গণ্ডা চুকিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সরাইখানার বাইরে এসে দেখি চারিদিকের অন্ধকার আরও ঘন, আরও নিরেট হয়ে উঠেছে। তা ভেদ করে দুহাত দূরেও দৃষ্টি চলে না। দুহাতের ভিতরেও যা দেখা যায় তাও ওই আবছায়ার মতোই। হঠাৎ সরাইখানার দরজার ভিতর দিয়ে মুখ বাড়িয়ে কে যেন আমার কানে কানে বললে, বাবু, রাত 12টার সময় বিশেষ সাবধানে থাকবেন। বনের যত ভয় জেগে ওঠে ওই সময়। রাস্তার ওপর থেকে একটা ক্ষণক্ষণে তীক্ষ্ণ স্বরে কেউ একজন সকৌতুকে হেসে উঠল। ভালো করে তাকিয়ে দেখি সামনেই দাঁড়িয়ে রয়েছে একখানা টোঙা গাড়ি, আর তার ঘোড়ার মুখের লাগাম ধরে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ মূর্তি। সবই দেখা গেল ভাষা ভাষা ঝাপসা, কিন্তু হাসল যে এই মূর্তিটাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মূর্তি এবার 2 পা এগিয়ে এসে বলল, বিনয়বাবু, ওই লোকটা আপনাকে এমন চুপি চুপি সাবধান হতে বললে যে এত দূর থেকেও আমি তার কথা শুনতে পেয়েছি।
বিস্মিত হলাম, কারণ যে আমাকে সাবধান করে দিল সত্যি সত্যি সে এত চুপি চুপি কথা বলেছিল যে কারোর পক্ষে অত দূর থেকে তা শুনতে পাওয়া সম্ভব নয়। তবু এই লোকটা যদি সে কথা শুনতে পেয়ে থাকে, তাহলে তার শোনবার শক্তি যে অত্যন্ত অসাধারণ এটা অস্বীকার করবার উপায় নেই। তার উপরে আর এক কথা, এই অন্ধকারে ওই মূর্তি আমাকে চিনল কেমন করে? আমার নাম পর্যন্ত তো ওর জানার কথা নয়। তবে উনি কি রাজা বাহাদুর স্বয়ং? জিজ্ঞেস করলাম, মহাশয় কি রাজা বাহাদুর? মূর্তি জবাব দিলে, আজ্ঞে না, আমি তার কর্মচারী। অত্যন্ত বিলম্ব হয়ে গেছে, দয়া করে তাড়াতাড়ি গাড়িতে উঠুন। সুটকেসটা নিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই রাজার সেই কর্মচারী একখানা দৃঢ় হাতে আমার বাঁ হাতখানা চেপে ধরে আমাকে গাড়িতে উঠতে সাহায্য করলেন। তার হাতের দৃঢ়তা দেখেই বুঝলাম যে লোকটি হচ্ছে অসাধারণ ক্ষমতাশালী। আমার মতো লোককে সে হয়তো শিশুর মতোই অনায়াসে 10-15 হাত দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। গাড়ি প্রচণ্ড বেগে ছুটেছে বনের পথ দিয়ে। তার দুটো লণ্ঠনের আলোক শিখায় পথের দুদিকেই দেখতে পাচ্ছি শুধু নানান জাতের গাছের পর গাছ আর জঙ্গলের পর জঙ্গল। পৃথিবীর সমস্তই যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। গাছের পাতারা, বন্য বাতাস বা কোনো জীবজন্তুই বিন্দু মাত্র শব্দের সৃষ্টি করছে না। কেবল শুকনো পাথুরে পথের ওপর জেগে জেগে উঠছে এই গাড়ির তেজি ঘোড়াটার ক্লান্তিহীন পায়ের শব্দ। গাড়ির চালক রাজার সেই অদ্ভুত কর্মচারী। মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যাচ্ছে বন জঙ্গল, এবং তার বদলে দেখা যাচ্ছে এক একটা মস্ত মাঠের অন্ধকারময় শূন্যতা। আবার কখনো বা গাড়ি চলেছে উঁচু নিচু পাহাড়ের পথের ওপর দিয়ে, এবং সেখানে এপাশে ওপাশে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে অন্ধকারের চেয়েও কালো কালিতে আঁকা ছোট বড় পাহাড়ের শিখর। এইরকম বন্ধুর পথের ওপর দিয়ে কোনো সাধারণ টোঙাগাড়ি যে এত বেগে আর এত অনায়াসে অগ্রসর হতে পারে, এ বিশ্বাস আমার ছিল না। অবাক হয়ে সেই কথাই ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে চোখে তন্দ্রা এসে গিয়েছিল তা আমি বুঝতে পারিনি। খানিক পরে কি এক অজ্ঞাত কারণে হঠাৎ আমার তন্দ্রা ছুটে গেল। ভালো করে উঠে বসে একটা দেশলাইয়ের কাঠি জেলে দেখি আমার হাত ঘড়িতে তখন ঠিক রাত 12টা বেজেছে। গাড়ি সমান তালে ছুটে চলেছে। বনের কোথা থেকে যেন একটা কুকুর সুদীর্ঘ স্বরে কেঁদে উঠল। সে আতঙ্কিত কণ্ঠস্বরে যেন এক অত্যন্ত যন্ত্রণার ভাব জাগছে। সেই কান্না শেষ হতে না হতেই আবার একটা কুকুর কান্না জুড়ে দিল, সেই রকমই আতঙ্কিত কান্না, এবং তার সঙ্গে সঙ্গে আর একটার পর আর একটা, তারপর আরও একটা। এমনি করে অনেকগুলো কুকুর সমস্বরে চিৎকার করে কান্না জুড়ে দিল। বন্য কুকুরদের সেই অদ্ভুত কান্নার কলতান যেন পাহাড়ের উপর দিয়ে, অরণ্যের ভিতর দিয়ে, এমনকি অন্ধকারের জাল ভেদ করে ভেসে ভেসে আসতে লাগলো। গাড়ির ঘোড়াটাও চমকে উঠে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়বার চেষ্টা করছিল, কিন্তু চালকের আশ্বাস বাণী শুনে সে যেন কতকটা প্রকৃতিস্থ হল। তারপর পাহাড়ের ভিতরে দুধার থেকেই সমস্বরে জেগে উঠল আর এক তীক্ষ্ণ এবং উচ্চতর চিৎকার। একসঙ্গে চিৎকার করছে অনেকগুলো নেকড়ে বাঘ। গাড়ির ঘোড়াটা বিষম চমকে আবার থমকে দাঁড়িয়ে পড়ল, এবং আমারও ইচ্ছে হলো এই বেলা গাড়ির ভিতর থেকে লাফিয়ে পড়ে যেদিক থেকে এসেছি সেদিকেই দৌড় মারি। সরাইখানায় যতক্ষণ ছিলাম ততক্ষণই কেবলই শুনেছি ওই আতঙ্ক, অমঙ্গল আর ভূত প্রেতের কথা। বিশ্বাস করি আর নাই করি,
সেই সব জল্পনা কল্পনা আমার অজ্ঞাত সারেই এখন যে আমার মনের ভিতরে কাজ করছে এটুকু স্পষ্ট বুঝতে পারলাম। সরাই ত্যাগ করবার অল্প আগে বৃদ্ধার মুখে শুনেছি যে তার ছেলে রাত্রে এই বনের গভীরেই হারিয়ে গেছে চিরদিনের জন্য। দরজার কাছে এসে কে যেন আবার বলে দিলে রাত 12টার সময় সাবধানে থাকতে। আমার ইচ্ছের বিরুদ্ধেও অন্তরের মধ্যে কেবলই সব কথাই জাগতে লাগলো। নেকড়েগুলো চিৎকার করছে বটে একই রকম, তবে চালকের আশ্বাসবাণী শুনে ঘোড়াটা আবার ছুটতে শুরু করল, কিন্তু আর তেমন জোরে নয়, বরং কেমন যেন ভয়ে ভয়ে। হঠাৎ দেখলাম আর এক অদ্ভুত দৃশ্য। খানিক তফাতে জঙ্গলের ভিতরে একটা আশ্চর্য নীল রঙের আলো জ্বলছে। সে আলোটা অত্যন্ত তীব্র বটে, কিন্তু তবু তার আভায় বনের আশপাশের জঙ্গলের নিবিড়তা বিন্দুমাত্র কমে যাচ্ছে না। নীল আলো জ্বলছে, কিন্তু নিজের সীমানার বাইরে এতটুকু আলো বিকীর্ণ করছে না। চালকও আলোটা দেখল। ঠিক তখনই সে সর্বনাশ! নেকড়ের দল যে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাদের গাড়িখানা। নিশ্চয়ই তারা কেবল আমাদের মুখ দেখে খুশি হবার জন্যই এখানে হাজির হয়নি। তারা যে কোনো মুহূর্তে তীরের মতো ছুটে এসে আক্রমণ করবে, আমাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। লাফ মেরে চালকের ওপর ঝাঁপিয়ে পড়ে তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়। নেকড়েগুলো গাড়িটাকে চারিদিক থেকে বেষ্টন করে বৃত্তাকারে বসে রয়েছে। চালক কি তা দেখতে পাচ্ছে না? কেমন করে হিংস্র পশুদের এই বুহ ভেদ করে সে গাড়ির কাছে আসবে? কিন্তু আশ্চর্য, চালক যেন নিজের মনেই বিড়বিড় করে কি একটা বলল, আর
কয়েকবার হাততালি দিল। তারপর সে খুব সহজভাবেই না, তাড়াতাড়ি আবার টর্চটা জেলে চারিদিকে আলোক শিখা নিক্ষেপ করলাম। যে জন্যই হোক, নিশ্চয়ই আজ আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ কোনো দিকে তাকিয়েই আমি একটা মাত্র নেকড়ে বাঘকেও দেখতে পেলুম না। শেষ রাত। পূর্ব আকাশে পৃথিবীর ললাটে তখনও প্রভাতের জ্যোতির্ময় আশীর্বাদ জাগেনি। অন্ধকার একটুখানি পাতলা হয়ে এসছে বটে, কিন্তু তখনও দৃষ্টির অন্ধকার ঘোচেনি। আমি বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কারণ টোঙা যে কখন এসে বিশালগড়ের সিংহদ্বারের মধ্যে প্রবেশ করে তার বিপুল রাজপ্রাসাদের প্রান্তে এসে দাঁড়িয়েছে সেটা আমি একটুও টের পাইনি। গাড়ি থামতেই আমার তন্দ্রা ছুটে গেল। স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঝাপসা ঝাপসা যেটুকু দেখা গেল, মনে হলো আমরা একটা প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে উপস্থিত হয়েছি। আকাশের গায়ে যে কালিমালিপ্ত অট্টালিকার সীমারেখা আঁকা রয়েছে, তা যেমন উচ্চ তেমনই প্রশস্ত। সেই দিকে তাকিয়ে আছি, হঠাৎ টোঙা চালক আমার হাতটা চেপে ধরে বললে, এইবার আপনাকে নামতে হবে। তখন যেমন অনুভব করেছিলাম এখনো তেমনি অনুভব করলাম। চালকের হস্তে অসুরের মতো শক্তি। সে একটু জোরে চাপ দিলেই হয়তো আমার হাতের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। সে নিচে নেমে দাঁড়ালো, তারপর ঘোড়ার মুখ ধরে গাড়ি নিয়ে এগিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। ওহ, চারিদিক কি নিস্তব্ধ, একটা কীট পতঙ্গেরও সাড়া নেই। নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে সেই অপরিসীম স্তব্ধতা যেন বিরাট একখানা জগদ্দল পাথরের মতো আমার হৃদয় এবং মনকে পেষণ করবার চেষ্টা করছে। এমন প্রকাণ্ড অট্টালিকা, অথচ কোথাও একটু আলো বা একটি মাত্র মানুষও নেই। প্রায় 15 মিনিট ধরে একটা চিন্তা এসে আমার মনকে আচ্ছন্ন করে ফেলল। আমি কোথায়, কার কাছে এসে পড়লাম? শুরুতেই যেটুকু পরিচয় পেয়েছি তা মোটেই সন্তোষজনক নয়। রহস্যময় গাড়ির চালক এবং রহস্যময় নীল আলো, তারপর সেই সাংঘাতিক নেকড়েগুলো যারা আমাকে আক্রমণ করতে এসে চালককে দেখে নিঃশব্দে আবার অদৃশ্য হলো কেন? নেকড়ের মতো হিংস্র পশুদের ওপর কোনো মানুষের কি এরকম প্রভাব থাকতে পারে? মন তো এ কথা বিশ্বাস করতে চায় না। তারপর যার বাড়িতে আজ আমি এসেছি, সেই রাজা বাহাদুরই বা কেমন মানুষ? সরাইখানার লোকগুলো যে কেউই রাজা বাহাদুর সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না, সেটা তো মনেই হলো। বরং তারা নানাভাবে নানা ইঙ্গিতে বারংবার আমাকে এখানে আসতে নিষেধ করেছে। এই সবই ভাবছি, হঠাৎ খড়খড় করে একটা শব্দ হলো, এবং সেই শব্দ শুনে কেবল আমি নয়, এখানকার সমস্ত অন্ধকার এবং স্তব্ধতা যেন চমকে জাগ্রত হয়ে উঠল। তারপর সামনের দিকে সুবৃহৎ একটা দ্বারপথের ভারী ভারী দুখানা পাল্লা খুলে যেতে লাগলো ধীরে ধীরে।
লণ্ঠনের একটা উজ্জ্বল আলোক রেখা দরজার ভেতর থেকে বেরিয়ে এসে একেবারে আমার মুখের ওপর এসে পড়ল। ভালো করে চেয়ে দেখি দ্বার পথে একজন দীর্ঘদেহ বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছেন। তার মুখের মধ্যে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে একজোড়া লম্বা গোঁফ। কাঁকড়ার দাঁড়ার মতো লম্বা গোঁফের দুই প্রান্ত ঠোঁটের দুপাশ দিয়ে চিবুকের তলা পর্যন্ত নেমে পড়েছে। পরনে তার ঘন কালো কুর্তা এবং পাজামা। ডান হাত তুলে পরিষ্কার কণ্ঠে তিনি আমাকে সম্বোধন করে বললেন, আসুন বিনয়বাবু, আজ আপনি আমার অতিথি হয়েছেন, বাড়ির ভিতরে আসুন। আমাকে অভ্যর্থনা করার জন্য বৃদ্ধ আর এক পদগ্রহ অগ্রসর হলেন না। সেইখানেই ঠিক একটা পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। তাকে নমস্কার করে যখন আমি বাড়ির ভেতর প্রবেশ করলাম, তখন তিনি হঠাৎ হাত বাড়িয়ে এত জোরে আমার সঙ্গে করমর্দন করলেন যে মনে হলো আমার হাতের আঙুলগুলো যেন ভেঙে পড়বে। কোনো বৃদ্ধের হাতে যে এমন শক্তি থাকতে পারে সেটা আমার পক্ষে একেবারেই অভাবিত ছিল। কেবল তাই নয়, বৃদ্ধের হাত যেন কনকনে তুষারের মতো ঠান্ডা, যেন আমার হাতের ওপর কোনো মৃতদেহের হাত রয়েছে। বৃদ্ধ আবার বললেন, স্বাগত স্বাগত, স্বেচ্ছায় আমার বাড়ির ভিতরে আসুন। আবার নিরাপদে যখন ফিরে যাবেন তখন যে আনন্দ আপনি সঙ্গে করে এনেছেন তার খানিকটা যেন এখানে রেখে যেতে ভুলবেন না। তখনও আমি নিজেকে ঠিক সামলে নিতে পারিনি। বৃদ্ধের বাহুর শক্তি আমাকে সেই টোঙা চালকের বাহুর শক্তির কথা মনে করিয়ে দিল। অন্ধকারে সেই চালকের মুখ আমি একবারও দেখতে পাইনি, কিন্তু আমার সন্দেহ হতে লাগলো যে হয়তো এই টোঙার চালক এবং এই বৃদ্ধ দুজনেই অভিন্ন। তাই সন্দেহ নিবারণের জন্য কিছুটা দ্বিধা ভরে আমি জিজ্ঞেস করলাম, রাজা রুদ্রপ্রতাপ সিংহ? হ্যাঁ, আমি হচ্ছি সেই ব্যক্তি বিনয়বাবু। আমি আপনাকে স্বাগত সম্ভাষণ করছি। রাত্রে পথে আসতে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে। আসুন, আগে কিঞ্চিৎ জলযোগ করে নিন। যদিও শেষ রাত্রে সেই জলযোগের প্রস্তাবটা একটু অদ্ভুত শোনালো, তবু আমি কোনো প্রতিবাদ করলাম না। রাজা হেঁট হয়ে পড়ে আমার সুটকেসটা মাটির ওপর থেকে নিজেই তুলে নিতে গেলেন। আমি তাড়াতাড়ি তাকে বাধা দিতে গেলাম, কিন্তু তিনি আমার কোনো বাধা না মেনেই আমার সুটকেসটা তুলে নিয়ে বললেন, না বিনয়বাবু, আপনি আমার অতিথি। বাড়ির লোকজনেরা কেউ এখন জেগে নেই, কাজেই আপনার সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থা আমাকেই করতে হবে। আসুন। দ্বারপথ পার হয়ে খানিক গিয়েই একটা সিঁড়ি পেলাম। দোতলায় উঠে একটা দালানের ওপরে এসে পড়লাম। তার মেঝেটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। দালানের এক প্রান্তে এসে রাজা ঠেলে একটা ঘরের দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে দেখলাম প্রকাণ্ড ঘর। একটা ঝাড় লণ্ঠনের আলোতে সমস্ত ঘরটাই আলোকিত। মাঝখানে টেবিল ঘিরে কয়েকটা চেয়ার এবং টেবিলের ওপরে সাজানো রয়েছে কয়েক রকমের খাবারের থালা। রাজা ঘরের এক কোণে আমার সুটকেসটা রেখে দিয়ে আর এক দিকের একটা দরজা ঠেলে খুললেন। তারপর ইঙ্গিতে আমাকে সেই ঘরের ভিতর প্রবেশ করতে বললেন। ঘরে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। একদিকে রয়েছে প্রকাণ্ড একখানি পালঙ্ক, তার উপরে ধবধবে সাদা চাদরে মোড়া বিছানা পাতা। খাদ্য দেখে আমার মন বিন্দুমাত্র আকৃষ্ট হয়নি, কিন্তু রাত্রের অত কষ্টের পর এই কোমল শয্যা দেখে আমার ইচ্ছে করতে লাগলো এখনই ছুটে গিয়ে সেখানে লম্বা হয়ে শুয়ে পড়ি। রাজা বোধহয় আমার মনের কথা বুঝতে পারলেন, কারণ তিনি বললেন, বিনয়বাবু, দেখছি আপনি বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আজ আর কোনো কথা নয়, এখন আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আপনার যা কিছু দরকার এই ঘরেই খুঁজে পাবেন।
কাল সকালে একটু কাজে আমায় বাইরে যেতে হবে। সন্ধ্যার চায়ের আসরে আবার আপনার সঙ্গে দেখা হবে। এই বলে তিনি ঘরের ভিতরের দিকে চলে গেলেন। পরদিন সকালবেলা রাজা বাহাদুরকে দেখতে পেলাম না, এবং সকালের চা নিয়েও কেউ এলো না। কিন্তু দুপুরে পাশের ঘরে টেবিলের ওপর পেলাম অন্যান্য আহারাদি। তবে আশ্চর্য এই যে সব খাবার ঠান্ডা, কোনো মানুষের সাড়াও শুনলাম না। কালকের অনিদ্রার ঘোর এখনো যায়নি, তাই এইসব নিয়ে মাথা না ঘামিয়ে আবার শুয়ে পড়লাম, এবং সেই ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে জামাকাপড় পরছি, এমন সময় দরজার ওপাশে শোনা গেল রাজার কণ্ঠস্বর। বিনয়বাবু, আপনার দিবা নিদ্রা ভেঙেছে কি? এদিকে চার খাবার প্রস্তুত। দরজা খুলে বাইরে বেরুতেই রাজা আমাকে নিয়ে পাশের ঘরে প্রবেশ করলেন। মাঝখানে টেবিলের ওপর সাজানো রয়েছে দামি দামি চায়ের সরঞ্জাম এবং টোস্ট, ডিম এবং অন্যান্য খাদ্য। আমি বললাম, আরে রাজা বাহাদুর, চায়ের সঙ্গে এত কিছু খাবার অভ্যেস আমার নেই, কি করেছেন? এই নির্জন বনের ভিতরে এর বেশি আর কিছু আয়োজন করতে পারা যায় না। শহরে থাকলে আপনাকে এর চেয়ে ঢের বেশি খাবার খেতে হতো। নিন, এখন আসন গ্রহণ করুন। টেবিলের একধারে একখানা চেয়ার টেনে নিয়ে আমি বসে পড়লাম। রাজা বসলেন অন্য প্রান্তে। তারপর ধীরে ধীরে বললেন, বিনয়বাবু, আমি আগেই চার খাবার খেয়ে নিয়েছি, কাজেই এখন আপনাকে একলাই খেতে আর চা পান করতে হবে। খাবার খেতে খেতে রাজা বাহাদুরকে ভালো করে দেখবার সুযোগ পেলাম। তার মুখ দেখলেই বোঝা যায় তিনি একজন দৃঢ় প্রতিজ্ঞ লোক। তার মাথার চুলগুলি পেকে সাদা ধবধবে হয়েছে। তার চোখের ওপরেও খুব পুরু চুলের গোছা, সুদীর্ঘ নাসিকা, লম্বা এবং মস্ত গোঁফ জোড়ার মাঝখানে তার ঠোঁট দেখলে তাকে একটা নির্দয় লোক বলেই মনে হয়। ঠোঁটের ফাঁকে যে দাঁতগুলো দেখা যাচ্ছে তাদের অসাধারণ তীক্ষ্ণতা। রাজা যখন কাল আমার কাছে দাঁড়িয়েছিলেন তখনই আমি আরও দু একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছিলাম। তার দুই হাতের তালুর মাঝখানে আছে এক গোছা চুল, এবং তার আঙুলের নখগুলোও যেন অস্বাভাবিক ধারালো। কেবল তাই নয়, আমার নাকেও একটা বিশ্রী ঘ্রাণ এসে লেগেছিল। আমি আরেকটু হলেই বমি করে ফেলতাম হয়তো। যদিও সেটা অসম্ভব, তবু আমার মনে হয়েছিল আমি যেন কোনো গলিত মাংসের দুর্গন্ধ পাচ্ছি। আমার মুখের ভাব দেখে রাজা তখন তাড়াতাড়ি দূরে সরে গিয়েছিলেন। চা পান করতে করতে রাজার কাছে আমি ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সেই পুরনো ও ভাঙা বাগানবাড়িটার কথা তুললাম। রাজা নীরবে সমস্ত কথা শুনলেন। আমার বক্তব্য শেষ হবার পর তিনি খুশি মুখে বললেন, ধন্যবাদ বিনয়বাবু, ধন্যবাদ। আমি ঠিক যেরকম বাড়ি আর জমি চাই আপনি আজ তারই সন্ধান দিলেন। দেখুন, আমি সেকেলে মানুষ, তার উপর শহরের বিলাসিতা আর আধুনিকতা ছেড়ে আমি বনের ভিতরে সাধাসিধে জীবনযাপন করতে চাই। আমার এই বিশালগড় দেখছেন? কতকাল আগে আমার পূর্বপুরুষরা এই প্রকাণ্ড অট্টালিকা আর এই গড় তৈরি করে গিয়েছেন। কত যুদ্ধ বিগ্রহের স্মৃতি এই বিশালগড়ের প্রত্যেক পাথরের গায়ে মাখানো আছে। অতীতের কত ঐশ্বর্য আগে একে অপূর্ব করে রেখেছিল, আজ আমরা সেসব কল্পনাতেও আনতে পারবো না। আজ আমাদের সে গর্ব, ঐশ্বর্য আর সমৃদ্ধি নেই বটে, কিন্তু আজও আমার দেহের ভিতরে ধমনীতে ধমনীতে রক্তধারার সঙ্গে জীবন্ত হয়ে আছে আমাদের সেই প্রাচীন বংশগৌরব। সেই জন্যই এই ভাঙা আর পুরনো বিশালগড়কে
আজও আমি ভুলতে পারিনি। আর এইখানে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে পরম আধুনিক প্রকাণ্ড কোনো রাজপ্রাসাদ পেলেও তার ভিতরে গিয়ে বাস করবার প্রবৃত্তি আমার হবে না। তাই একেলে শহর কলকাতাতে গিয়েও কোনো অট্টালিকায় বাস করবার ইচ্ছা আমার নেই। বংশে আমি প্রাচীন, মনে আমি প্রাচীন, আর বয়সেও আমি প্রাচীন। তাই তো আমি কিনতে চেয়েছি প্রাচীন কোনো বাগান বাড়ি। সুতরাং আমার এই অদ্ভুত রুচি দেখে আপনারা কেউ বিস্মিত হবেন না, এমন আশা আমি করতে পারি। আমি বললুম, যে কেউ পুরনো বাড়ি কিনতে চায় এটা আমরা জানতাম না, কাজেই আমরা বিস্মিত হয়েছিলাম বইকি। কিন্তু এতক্ষণ পরে আপনার কথা শুনে সে রহস্যটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আর একটা কথা জানতে আমার খুব আগ্রহ রয়েছে। আপনি বোধহয় বাঙালি নন? না, যাতে আমরা রাজপুত। কিন্তু আপনি এত ভালো বাংলা শিখলেন কোথা থেকে? বাংলাদেশে গিয়ে কখনো থেকেছিলেন কি? রাজা মৃদু হেসে বললেন, না, কিন্তু খালি বাংলা কেন, ভারতবর্ষের আরো অনেক দেশের ভাষাই আমি জানি। ওপাশের ঘরে আমার লাইব্রেরিতে গেলে দেখবেন সেখানে অন্তত 1002 বাংলা বই আছে। বাংলাদেশ সম্বন্ধে আমার যা অভিজ্ঞতা আমি ওই সব বই পড়েই অর্জন করেছি। এমনকি আপনাদের কলকাতায় কোথায় কোন রাস্তা আছে আর কোন কোন রাস্তায় কে কে বিখ্যাত ব্যক্তি বাস করেন সে খবরও আমার নখদর্পণে। বই পড়তে আমি বড়ই ভালোবাসি। পড়বার ইচ্ছে হলে আমি কি আপনার লাইব্রেরিতে যেতে পারি? নিশ্চয়ই, নিশ্চয়ই। এই বিশালগড়ের যেখানে খুশি আপনি যেতে পারেন, কিন্তু দরজা যেখানে বন্ধ দেখবেন সেখানে কোনোদিন ঢোকবার চেষ্টা না করলেই আমি খুশি হব। কারণ এই বিশালগড় আপনাদের কলকাতা শহরের কোনো অট্টালিকা নয়। এখানে এমন অনেক কিছুই আছে যার অর্থ আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আগে থাকতেই আপনাকে সাবধান করে দেওয়া উচিত মনে করছি। হঠাৎ আমার মনে পড়ল কাল রাত্রের রহস্যময় ঘটনাগুলোর কথা। তাই নিয়েই রাজার কাছে আমি কোনো কোনো প্রশ্ন তুললাম। তিনি কোনো কোনো প্রশ্নের জবাব দিলেন এবং কখনো নিরুত্তর হয়ে রইলেন। তখন তার কাছে সেই নীল আলোর প্রসঙ্গ তুললাম। আপনি তো শুনেছেন এখানকার লোকেরা বিশ্বাস করে যে কোনো কোনো নির্দিষ্ট রাত্রে, যেমন অমাবস্যার শনিবারের রাত্রে, এ অঞ্চলের গভীর অরণ্যে প্রেতাত্মাদের আবির্ভাব হয়। সেই সময়ে যেখানে দেখা যায় নীল রঙের একটা অদ্ভুত আলো, সেইখানেই মাটি খুঁড়লে পাওয়া যায় গুপ্তধন। আমার কর্মচারী বোধহয় গুপ্তধনের লোভেই সেই নীল আলোর কাছে গিয়েছিল। আমার চা পান শেষ হলো। রাজাও উঠে দাঁড়িয়ে বললেন, বিনয়বাবু, আপনাদের অফিসে আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি যে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাগান বাড়ি আমার পছন্দ হয়েছে। আপনি কলকাতা যাবার আগেই আমি এখান থেকেই ওই বাড়িখানা কেনবার জন্য আমার একজন প্রতিনিধি কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। ঘণ্টা 2 পরে দাড়ি কামাবার আয়নাটা বের করে টেবিলের ওপর রেখে এক মনে দাড়ির ওপর খুর চালনা করছি। এমন সময় পেছন থেকে কে যেন আমার কাঁধের ওপর একখানা হাত রেখে বলল, অসুবিধা হচ্ছে না তো? এই সম্ভাষণের জন্য প্রস্তুত ছিলাম না। চমকে উঠতে খুর লেগে আমার চিবুক গেল কেটে। ফিরে দেখি আমার পেছনে দাঁড়িয়ে রাজা বাহাদুর। বিস্মিত হলাম, কারণ আয়নার ভেতর থেকে আমার পেছন দিক ও দরজার কাছটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। অথচ রাজা কখন যে ঘরের ভিতরে এসে ঢুকেছেন তা কিন্তু আমি একটুও দেখতে পাইনি। সন্দেহ দূর করবার জন্য আর একবার আয়নার দিকে ভালো করে ফিরে দেখলাম। কিন্তু কি আশ্চর্য, রাজা দাঁড়িয়ে রয়েছেন আমার ঠিক পিছনেই, অথচ দর্পণের মধ্যে তার কোনো ছায়া নেই। এ কি অসম্ভব ব্যাপার!
এদেশে এসে পর্যন্ত যেসব অভাবিত কথা শুনছি আর যেসব অপার্থিব দৃশ্য দর্শন করছি তার কোনোটারই অর্থ আমি বুঝে উঠতে পারিনি। আজ এখনই যা দেখলাম তাও কি সেই রকমই কোনো আজগুবি ব্যাপার? মানুষ আছে অথচ দর্পণে মানুষের দেহের ছায়া নেই। কিন্তু তখন এসব নিয়ে মাথা ঘামাতে পারলাম না, কারণ আমার চিবুকের ক্ষত থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছিল। স্টিকিং প্লাস্টার বের করবার জন্য সুটকেসের দিকে অগ্রসর হচ্ছি, এমন সময় রাজাও আমার চিবুকের অবস্থাটা দেখতে পেলেন। মুহূর্তেই তার মুখের ভাব অসম্ভব রকম বদলে গেল। মনে হলো আমার সামনে যেন একটা রক্তলোভী হিংস্র জন্তুর ভয়াবহ মুখ দেখছি। তার মধ্যে কিছুমাত্র মানবতার চিহ্ন নেই। রাজা আচম্বিতে বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে দু হাতে আমার দুই কাঁধ চেপে ধরলেন। তারপর তার বিকৃত মুখখানা এগিয়ে নিয়ে এলেন আমার মুখের খুব কাছে, এবং তারপরেই তার চোখ পড়ল আমার গলায় ঝোলানো কবচটার দিকে। দেখতে দেখতে তার মুখখানা আবার শান্ত হয়ে গেল। অনেকটা প্রকৃতিস্থ হয়ে তিনি বললেন, বিনয়বাবু, সাবধানে থাকবেন। আমার বাড়িতে রক্তপাত করা নিরাপদ নয়। তারপর হঠাৎ সামনের দিকে হেঁট হয়ে পড়ে আয়নাখানা তুলে নিয়ে তিনি সক্রোধে বললেন, এই আরশি হচ্ছে সর্বনাশের জিনিস। মানুষ নিজের আমিত্বকে বড় করে দেখবার জন্য সৃষ্টি করেছে এই আরশি। চুলোয় যাক, চুলোয় যাক। বলতে বলতে জানলার ধারে গিয়ে আয়নাটা তিনি ছুঁড়ে ফেললেন বাইরের দিকে। তারপর আর কোনো কথা না বলেই হনহন করে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে গেলাম। কি থেকে কি যে হলো আর কেন হলো তার কোনো হদিশ খুঁজে পেলাম না। মনের ভেতর জাগলো তিনটে অদ্ভুত প্রশ্ন। আয়নাতে রাজার ছায়া পড়ল না কেন? আমার চিবুকের রক্ত দেখে রাজার মুখের ভাব অমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? আর আয়না দেখে তার অতটা রাগেরই বা কারণ কি?